আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা এফ স্কট ফিটজজেরাল্ডের অসাধারণ একটা উপন্যাস দ্য গ্রেট গ্যাটসবি নিয়ে কথা বলবো। ১৯২৫ সালের লেখা, কিন্তু আজও মনে হয় প্রাসঙ্গিক। একদম। আমেরিকান ড্রিম, সামাজিক সমালোচনা, অনেক কিছু আছে বইটাতে। হ্যাঁ, আর আমরা আজ মূলত এর একটা বিশ্লেষণ, মানে গল্পের ভেতরের দিকটা আর মূল কাহিনীটা নিয়ে আলোচনা করব। ঠিক। আর প্রেক্ষাপটটা মনে রাখা দরকার ১৯২০ আমেরিকা, মানে যেটাকে বলে দ্য রোরিং টোয়েন্টিজ। হ্যাঁ, দারুণ একটা সময়। একদিকে বিশাল অর্থনৈতিক উন্নতি, জাঁকজমক, পার্টি। অন্যদিকে আবার প্রহিবিশন, মানে মদ নিষিদ্ধ। হ্যাঁ। একটা অদ্ভুত বৈপরীত্যের যুগ আর কি। আর আমেরিকান স্বপ্নের হাতছানি তো ছিলই। আচ্ছা, তাহলে গল্পে ঢোকা যাক। চলুন। গল্পটা আমাদের শোনাচ্ছেন নিক ক্যারাওয়ে। তিনি মিডওয়েস্ট থেকে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে আসেন, ওয়েস্ট এগ নামের একটা জায়গায়। আর তার পাশের বিশাল বাড়িটার মালিকই হলেন জে গ্যাটসবি, এক রহস্যময় কোটিপতি। হ্যাঁ, যার বাড়িতে প্রতি উইকেন্ডে বিশাল বিশাল পার্টি হয়। লোকজন আসে, খায় দায়, ফুর্তি করে। কিন্তু গ্যাটসবি নিজে যেন একটু আড়ালেই থাকেন, আর তার টাকা কোথা থেকে আসে সেটা নিয়েও সবার মনে প্রশ্ন, ফিসফাস আর কি। কিন্তু এই সব কিছুর পেছনে গ্যাটসবির একটাই উদ্দেশ্য ছিল, তাই না? একদম। তার পুরনো প্রেম ডেইজি বুকানেন। যিনি আবার নিক ক্যারোয়ের কাজিন, আর এখন অতি ধনী টম বুকানেনের স্ত্রী। গ্যাটসবির বিশ্বাস ছিল সে যদি যথেষ্ট ধনী হতে পারে তাহলে অতীতকে আবার ফিরে পাবে, মানে ডেইজিকে ফিরে পাবে। এই বিশ্বাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, যেন টাকা দিয়ে সময়কেও কেনা যায়। আর মজার ব্যাপার হলো এই যে গ্যাটসবি পরিচয়টাই তো তার বানানো। তার আসল নাম ছিল জেমস গ্যাটস। সে নিজের একটা কল্পনার জগৎ তৈরি করেছিল। এখানেই তো মূল সংঘাতটা, তাই না? একদিকে তার স্বপ্নটা, ডেজির প্রতি ভালোবাসা, হয়তোবা কিছুটা রোম্যান্টিক। কিন্তু অন্যদিকে সেই স্বপ্ন পূরণের জন্য যে টাকা, তার উৎস তো পুরোপুরি বৈধ নয়। মানে বুটলেগিং, সেই নিষিদ্ধ মদের ব্যবসা। ঠিক। আর ফিটজজেরাল্ড এখানে আমেরিকান ড্রিম ব্যাপারটাকে ধরেন। ওই যে ধারণাটা যে কেউ শুধু পরিশ্রম করে একদম শীর্ষে উঠতে পারে। সেটা কি আসলেই সত্যি, নাকি পুরোটাই মরীচিকা? গ্যাটসবির পরিণতি দেখলে তো সেটাই মনে হয়। মানে স্বপ্নটা হয়তো সুন্দর, কিন্তু সেটা অর্জন করার পথ বা ধরে রাখার বাস্তবতা দুটো ভিন্ন জিনিস। টাকার ঝলকানি আসলে স্বপ্নটাকে টিকিয়ে রাখতে পারে না। চরিত্রগুলোও কিন্তু এই শূন্যতার কথাই বলে। ডেজি যেমন সুন্দর, আকর্ষণীয়, তেমনি আবার সিদ্ধান্তহীন, একটু যেন আত্মকেন্দ্রিকও। নিরাপত্তা, বিলাসিতা এগুলোই তার কাছে মুখ্য। আর তার স্বামী টম বুকানন, সে তো পুরনো ধনী পরিবারের অহংকার, কিছুটা বর্ণবাদী মানসিকতা, এসবেরই প্রতিচ্ছবি। একদম। আর উপন্যাসের শেষের দিকে ডেইজি যে সিদ্ধান্তটা নেয় সেটা তার চরিত্রটাকে আরও স্পষ্ট করে তোলে। আর ওই ভয়ঙ্কর দুর্ঘটনার পর তারা যেভাবে নিজেদের বাঁচিয়ে নেয়। হ্যাঁ, সেটাই তো সবচেয়ে দুঃখজনক। ফিটজজেরাল্ড তাদের বলেছেন কেয়ারলেস পিপল, মানে তারা সব কিছু ভেঙে চুরে গোলমাল পাকিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের টাকার আড়ালে লুকিয়ে পড়ে। কোনো দায়িত্ববোধ নেই। একদম। নৈতিকতার অভাবটা খুব স্পষ্ট। সেই দুর্ঘটনাটার কথা ভাবলে এখনও খারাপ লাগে। ডেজি গাড়ি চালাচ্ছিল, মার্টিন উইলসনকে চাপা দিল। আর গ্যাটসবি পুরো দায়টা নিজের ঘাড়ে নিয়ে নিল ডেজিকে বাঁচানোর জন্য। কি নিদারুণ পরিণতি! আর শেষে টমের প্ররোচনায় জর্জ উইলসন এসে ভুল বুঝে গ্যাটসবিকেই খুন করে ফেলল। এই মৃত্যুটা কিন্তু শুধু একটা মানুষের মৃত্যু নয়, এটা যেন আমেরিকান ড্রিমেরই ব্যর্থতার প্রতীক। ঠিক। অর্থ, সামাজিক শ্রেণী, এগুলোর কাছে একজন মানুষের স্বপ্ন, তার জীবন কতটা মূল্যহীন হয়ে যেতে পারে। উচ্চবিত্ত সমাজের যে ভণ্ডামি, নৈতিকতার অভাব সেটাই বেরিয়ে আসে। স্বপ্ন দেখার অধিকার যেন সবার নেই, বা থাকলেও তার দাম মৃত্যু। গ্যাটসবির ওই বিশ্বাসটা যে অতীতকে আবার নতুন করে গড়া যায়, কতটা ভুল ছিল। হ্যাঁ, অতীতকে তো বদলানো যায় না। আর ওই যে ডক্টর টি.জে. অ্যালকাবার্গের চোখজোড়া বিলবোর্ডের ওপর আঁকা, ছাইগাদার উপত্যকার দিকে তাকিয়ে আছে, ওটা একটা শক্তিশালী প্রতীক। কেউ বলেন ঈশ্বরের চোখ, কেউ বলেন নৈতিক অবক্ষয়ের প্রতীক, মানে ঈশ্বর যেন দেখছেন না বা তিনি অনুপস্থিত। ফিটজজেরাল্ড যেন ওই চোখ দিয়ে আমাদের সমাজের দিকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তাই না? নিঃসন্দেহে। আর এই পুরো ঘটনাটা যিনি দেখছেন তিনি হলেন নিক ক্যারোয়ে।
তিনি শুরুতে গ্যাটসবির প্রতি আগ্রহী হলেও পরে ওই সমাজের ভণ্ডামি মূল্যবোধের অভাব দেখে বীতশ্রদ্ধ হয়ে পড়েন। আর শেষ পর্যন্ত তিনি পূর্ব উপকূল ছেড়ে মিডওয়েস্টে ফিরে যান। তার এই ফিরে যাওয়াটা যেন পুরো সমাজের প্রতি একটা নীরব প্রতিবাদ। নিককে গল্পের নৈতিক কম্পাস বলা যেতে পারে। হ্যাঁ, তা বলা যায়। তাহলে সব মিলিয়ে আমরা কি বলতে পারি? গ্যাটসবির গল্পটা আসলে একটা ট্র্যাজেডি, একটা মরীচিকার পেছনে দৌড়ানোর গল্প। ঠিক, যেখানে মানবিকতা বা নৈতিকতার চেয়ে অর্থ আর সামাজিক স্ট্যাটাসটাই বড় হয়ে দাঁড়ায়। যদি একটু বড় ক্যানভাসে দেখি উপন্যাসটা, তাহলে আমেরিকান ড্রিমের ফাঁপা দিকটা, টাকার নেতিবাচক প্রভাব আর অতীতের ফিরে না আসার সত্যিটা তুলে ধরে। আর ফিটজেরাল্ড যে সমাজের ছবি এঁকেছেন, ধনী শ্রেণীর দায়িত্বহীনতা, নৈতিক অবক্ষয়, সেগুলো কিন্তু আজকের দিনেও কম বেশি প্রাসঙ্গিক। এটা একটা প্রশ্ন মনে এনে দেয়। বইটাতে যেভাবে নতুন পয়সা মানে গ্যাটসবির মতো নিজে ধনী হওয়া, আর পুরনো পয়সা মানে টম বা ডেজির মতো বংশানুক্রমে ধনী, এই দুয়ের মধ্যেকার বিভেদ বা সংঘাত দেখানো হয়েছে, সেটা আজকের দিনের সামাজিক শ্রেণীভেদ বা নৈতিকতা নিয়ে আমাদের কি সোচনে বলে? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য রেখে দিলাম। অবশ্যই, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।